আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি বা এগ্রিকালচার অফ বাংলাদেশ নিয়ে আলাপ করব। আগের ক্লাসগুলোতে আমরা প্রথম অধ্যায়ের আলাপ করেছিলাম এবং প্রথম অধ্যায়ে অলরেডি আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক শেষও হয়েছিল। সেই ধারাবাহিকতা আজকে আমরা বাংলাদেশের কৃষি বা অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে আলাপ করব। তো বাংলাদেশের কৃষি আলাপ করতে গেলে তোমাদের সাথে বলতে হয়, শীতের এই সকালে আমরা যখন হাঁটতে বের হই তখন দেখি ঘাসের উপরে শিশির জমে আছে, চারপাশে শুধু সবুজের সমারোহ, শাক সবজি ফলমূলের চেয়েও এখন কিন্তু শাক সবজি বেশি, একেবারে সবুজের সমারোহ চারপাশে। তো বাংলাদেশের কৃষিকে আলাপ করতে গেলে আমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আসে যে আমাদের দেশের একটা কবিতা আছে, আমাদের সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই অন্নদাতা দেশে এসে যে আসা। এই যে কৃষি এবং কৃষক, এটা আমাদের জীবনের সাথে আমাদের একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা শুধু যে একচেটিয়া কাউকে কৃষি কাজ করে বলে সেই কৃষক সেটা না, আমরা প্রত্যেকে আমাদের জীবনে এক একজন কৃষক। আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ জিনিসগুলি না হোক, কিছু না কিছু আমরা আমাদের প্রয়োজনে উৎপাদন করছি, আবাদ করছি, চাষ করছি। সেটা খাদ্যশস্য হোক, আমাদের শৌখিন আমাদের বাগান হোক, হ্যাঁ, যেটা আমাদের ডেকোরেশন ট্রি হোক, বা আমাদের যে ফলমূল হোক, যেটাই হোক, আমরা কিন্তু প্রত্যেকেই চাষি, প্রত্যেকেই যার যার জায়গায় এক একজন চাষি। ঠিক আছে, আমি নিজেকেও একজন চাষি বলতে গর্ববোধ করি। যদিও আমি ওইরকম চাষ করি না, আমি একজন খুদে বাগানি, আমি বাগান করি, কিন্তু তারপরেও আমি নিজেকে একজন চাষি বলতে গর্ববোধ করি। তো আজকে আমরা আমাদের বাংলাদেশের কৃষি নিয়ে আলাপ করব। তোমরা জানো যে কৃষির প্রতিশব্দটা হচ্ছে কি? এগ্রিকালচার। ঠিক আছে, এগ্রিকালচার, এই এগ্রিকালচার শব্দটি কোথা থেকে এসেছে? এটার এসেছে কি ল্যাটিন শব্দ অ্যাগার বা ভূমি, এবং কালচার বা আবাদ। ঠিক আছে, এগ্রিটা এসেছে কি অ্যাগার বা ভূমি, অর্থাৎ আর একটা হচ্ছে কি কালচারা বা আবাদ। ঠিক আছে, তাইলে এগ্রিকালচারের আমাদের কৃষি, যেটা কৃষি প্রতিশব্দ হচ্ছে, এগ্রিকালচারের প্রতিশব্দ হচ্ছে কৃষি, আর কৃষিটা এসেছে কি ল্যাটিন শব্দ অ্যাগার এবং কালচারাল শব্দ থেকে। এখন এই যে আবাদ, আগার যেটা, সেটা হচ্ছে ভূমি, এবং কালচার হচ্ছে আবাদ। তাহলে আমরা কৃষি বলতে কি বুঝি? কৃষি বলতে আমরা বুঝি জমি কর্ষণ করে ফসল আবাদ করা। জমি কর্ষণ মানে কি? জমিকে চাষ করে, জমিকে প্রসেসিং করে, জমিকে আমরা যেটাকে বলি হাল চাষ বা নিড়ানি ইত্যাদি করে জমি কর্ষণ করে যে ফসল উৎপাদন করা হয় বা আবাদ করা হয়, সেটাকে বলা হয় কৃষি। আর এটা হলো এমন এক ধরনের সৃষ্টি সম্পর্কিত কাজ, এটা হচ্ছে সৃষ্টি। ঠিক আছে, কৃষিটাও এক ধরনের সৃষ্টি। ঠিক আছে, যা ভূমি কর্ষণ মানে ওই যে ভূমিতে আমরা আবাদ করি, সেটা বীজ বপন, উদ্ভিদ পরিচর্যা থেকে শুরু করে যে একেবারে আমরা প্রথমে যদি হাল চাষ করি, হ্যাঁ, হাল চাষ করব, তারপরে আমরা বীজ বপন করব, ঠিক আছে, তারপর আমরা উৎপাদন করব বা আবাদ করব, এইটা থেকে শুরু করে পরবর্তী তোমার একেবারে উৎপন্ন ফসলটা সংরক্ষণ করা এবং সেটাকে একেবারে বাজারজাত করা পর্যন্ত যে প্রসেসিং, যে সময়, যে জার্নি, ঠিক আছে, সেটাকে বলা হয় কৃষি। অর্থাৎ জমির একেবারে উৎকর্ষণ থেকে শুরু করে বীজ বপন, সেচ, ফসল উৎপাদন, ফসল ঘরে তোলা ইত্যাদি থেকে বাজারজাত করা পর্যন্ত এটা বিস্তৃত। আর যদি আমরা সাধারণ অর্থে কৃষি বলি, তাহলে কি? সাধারণ অর্থে কৃষিটা হচ্ছে জাস্ট জমি চাষ করা। ঠিক আছে, জমি চাষ করা এবং জমি চাষ করে যে ফসল উৎপাদন করা, সেটাকেই কৃষি বলে। আর তোমরা জানো, শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই কৃষি একটা প্রধান পেশা, আর এটা আদিমতম পেশা, একেবারে আদিমতম পেশা। যখন কৃষি ছাড়া আর কোনো পেশাই ছিল না, কৃষিকাজ ছাড়া পশুপালন বা পশু শিকার এগুলো ছিল, কিন্তু কৃষিকাজটা হচ্ছে আমাদের আদিমতম একটা, প্রাচীনতম একটা পেশা। এখানে দেখো আর এল কোহেনের মতে কৃষি হচ্ছে ভূমি চাষাবাদের বিজ্ঞান এবং শিল্প। ভূমিটা যে চাষাবাদ করছে, কৃষিটাকে আমরা কিন্তু বিজ্ঞানী বলবো, এটা একটা শিল্প, একটা আর্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ভূমি চাষাবাদের বিজ্ঞান বা শিল্প আর এল কোহেনের মতে। তো আরেকজন আছেন কি হিব্বার্ডের মতে কৃষি হচ্ছে সম্পদ ব্যবহার এবং সম্পদ আহরণের মধ্যে
একটি সম্পর্ক। সম্পদটা ব্যবহার, যেমন ভূমি হচ্ছে একটা সম্পদ, একটা প্রাকৃতিক সম্পদ, তাহলে এই সম্পদটাকে ব্যবহার করা আবার ওইখান থেকেই সম্পদ আহরণ করা বা সংগ্রহ করাটা, এই দুটোর মধ্যে একটা পজিটিভ একটা সম্পর্ক। অর্থাৎ সম্পদটাকে আমরা ব্যবহার করছি, ঠিক আছে, চাষ করছি বিভিন্নভাবে, সেটাকে করে সেখান থেকে আবার আমরা সম্পদ আহরণ করছি। এই যে দুইয়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, এটাই হচ্ছে কি কৃষি। তাহলে মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য উদ্ভিদ এবং প্রাণী জগতের স্বাভাবিক জন্মবৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বাঙালিদের যেমন ভাত মাছ না হলেই চলে না, ভাতে মাছে আমরা বাঙালি, তারপরে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, এভাবে আমরা পুকুর ভরা মাছ। তাহলে ওই সম্পর্কগুলো যদি আমরা বলতে যাই, তাহলে আমরা দেখি কি আমাদের দৈনন্দিন যে প্রয়োজন আছে সেটা মেটাবার জন্য উদ্ভিদ এবং প্রাণী জগতের স্বাভাবিক জন্মবৃদ্ধি, স্বাভাবিকভাবে তারা যেভাবে বেড়ে ওঠে, যেভাবে জন্মগ্রহণ করে, সেটার ওই প্রক্রিয়াটার সুযোগ নিয়ে বিভিন্ন উপকরণ এবং পদ্ধতির সাহায্যে মাটি থেকে উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ উৎপাদন করাকে কৃষি বা কৃষিকাজ বলে। তাহলে কি করে, আমাদের যে উদ্ভিদ এবং প্রাণী জগৎ আছে তাদের যে স্বাভাবিক বৃদ্ধি বা জীবন প্রক্রিয়া আছে সেটার সুযোগ নিয়ে সেইটার সাথে আমরা বিভিন্ন ধরনের উপকরণ, যেমন মাটির সাথে আমাদের মাটিকে কর্ষণ করতে হয়, সেচ দিতে হয়, সার ব্যবহার করতে হয়, বীজ বপন করতে হয়, প্রাণীকে আমরা খাবার দিতে হয়, হ্যাঁ, প্রাণী রক্ষণাবেক্ষণ করতে হয়, এরকম বিভিন্ন জীবন বৃদ্ধি, স্বাভাবিক যে জীবন বৃদ্ধি আছে সেটার প্রক্রিয়াকে আমরা কাজে লাগিয়ে আমরা যে উৎপাদন করে থাকি আমাদের প্রয়োজন মেটানোর জন্য, স্বাভাবিকভাবে সেটাকে বলা হয় কৃষি বা কৃষিকাজ অথবা এগ্রিকালচার। তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের কৃষি পড়ার আগে কৃষিকাজটা আসলে কী জিনিস। অর্থাৎ এটা হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যেখানে ভূমিতে ভূমিকর্ষণ হবে, বীজ বপন হবে, সব হবে এবং সেখান থেকে ফসল উৎপাদন হবে, সেই ফসল সংগ্রহ হবে, সেটা সংরক্ষণ হবে এবং বাজারজাত হবে। এই বিশাল একটা প্রসেস হচ্ছে কৃষি বা কৃষিকাজ। শুধুমাত্র চাষ করলে সেটাকে কৃষি বলা হয় না। তাহলে এখন আমরা বলবো কি বাংলাদেশের কৃষির কাঠামোগত বৈশিষ্ট্য। কৃষিকাজ তো আমরা জানলাম, তো যেহেতু এটা বাংলাদেশের অর্থনীতি, সুতরাং বাংলাদেশের কৃষির কাঠামোটা কীরকম, কেমন হওয়া উচিত, কেমন আছে, সেটা আমরা এখন জানব। আসলে কৃষি কাঠামোটা কি? কৃষি কাঠামো বলতে অর্থনীতিতে কৃষির অবস্থা এবং গুরুত্ব, মানে আমাদের দেশে যে কোনো দেশের পার্সপেক্টিভে তাদের দেশের অর্থনীতির অবস্থা কেমন, গুরুত্ব কেমন, তারপর কি উদ্দেশ্যে উৎপাদন করছে। বেশিরভাগ সময় আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্যই উৎপাদন করে থাকি। আর যখন আমরা বিশাল অর্থে বলবো তখন আমরা কী করবো, আমাদের দৈনন্দিন প্রয়োজনটা মিটিয়ে অতিরিক্ত যেটা থাকবে সেটা আমরা দেশের বাহিরে রপ্তানি করব, যেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, কৃষিতে জাতীয় আয়ে কৃষির অবদান বাড়বে। অন্যদিকে হিসাব করলে দেখো, শুধু সেটা না, আমরা আবার সেভাবে উৎপাদন করি যে জিনিসটা উৎপাদন করতে আমাদের সুযোগ বেশি, উৎপাদনের সুযোগ বেশি তুলনামূলকভাবে অন্যান্য দেশের চেয়ে, এবং খরচটা কম, সেই জিনিসটা আমরা, সেই কৃষি ফলসটা আমরা উৎপাদন করব, সেই কৃষি কাজটা আমরা করব। অথবা যে জিনিসের অন্য দেশে অনেক বেশি চাহিদা বা যে কোনো মানুষের জন্য ওইটার চাহিদাটা অনেক বেশি, জীবনের প্রয়োজনে বলো, আমাদের জীবনের প্রয়োজনে কিন্তু আমাদের সব, তখন আমরা সেই জিনিসটাই বেশি উৎপাদন করে থাকব। তাহলে আমাদের উৎপাদনের উদ্দেশ্য, তারপর ভূমিসত্ত্ব ব্যবস্থা, খামারের আয়তন, খামারটা কেমন, ছোট হবে না বড় হবে, ঠিক আছে, ক্ষুদ্র হবে না বৃহৎ হবে না মাঝারি হবে, তারপর উৎপাদন ব্যবস্থাটা কীরকম। আমরা সাধারণত প্রাচীন কৃষিটাই আমাদের উৎপাদন পদ্ধতি যেটা, সেটা আমরা প্রাচীন পদ্ধতিটাই বেশিরভাগ ব্যবহার করে থাকি। তবে ইদানিং প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা এখন বিজ্ঞানভিত্তিক বা প্রযুক্তিগত কৌশল নিয়ে, কৌশল প্রযুক্তি যে কৌশল, উন্নত কৌশল, সেগুলো দিয়ে আমরা উৎপাদন করে থাকি। যেমন HYB হাই ইল্ডিং যে ভ্যারাইটি, সেই বীজগুলি আমরা ইউজ করি। ওই রকমই বলছে যে উৎপাদন ব্যবস্থাটা কেমন হবে। কৃষির উপখাতের তুলনামূলক গুরুত্ব, ঠিক আছে, কৃষির বিভিন্ন উপখাত আছে, আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। সেই উপখাতগুলোর তুলনামূলক গুরুত্ব, কোন খাতের গুরুত্ব কার চেয়ে বেশি, কার চেয়ে কম, নাকি তারা সবাই একই গুরুত্ব বহন করে, সেরকমই ইত্যাদি নিয়ে গঠিত কৃষিখাতের সার্বিক অবস্থাকে বোঝায়। তাহলে কৃষির কাঠামো কি? কৃষির অবস্থা, গুরুত্ব, উৎপাদন উদ্দেশ্য, ভূমিসত্ত্ব ব্যবস্থা, খামারের আয়তন, কৃষির উপখাতগুলো তুলনামূলক গুরুত্ব ইত্যাদি নিয়ে যে খাতগুলো গঠিত, সেগুলোকে, যে কৃষিখাতের সার্বিক অবস্থা, সেগুলোকে নিয়ে আলাপ করাটা হচ্ছে কৃষির কাঠামো। তাহলে আমরা জানি কি, আমি হয়তো বলেছি যে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জিনিস উৎপাদন করি, কিন্তু উন্নত দেশগুলি তাদের
বাণিজ্যের উদ্দেশ্যে, মুনাফা লাভের উদ্দেশ্যে তারা কি করে বাণিজ্যিকভাবে কৃষিকাজ করে থাকে, যেটা এখন আমাদের দেশেও হচ্ছে, অন্যান্য অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোও সেটা ফলো করছে, ঠিক আছে। তো তারপরও দেখো আমাদের বাংলাদেশের অর্থনীতি আসলে কি, তোমরাও ছোটোবেলা থেকে দেখে আসতো, তোমরা তাও কম দেখেছো, আমরা দেখেছি ছোটোবেলায় যে বাংলাদেশের অর্থনীতি আসলে কি কৃষিকাজের উপর নির্ভরশীল। এখনও আমরা কৃষিপ্রধান দেশ হিসাবে আখ্যায়িত, কারণ আমরা শিল্পে যেটুকুন ডেভেলপ করেছি সেটাও আমাদের কৃষির মাধ্যমে, অর্থাৎ আমাদের শিল্পের যে কাঁচামালগুলো সেগুলো কৃষিখাত থেকে আসে। তাহলে বুঝতে হবে যে আমাদের কৃষিটা আমাদের একটা প্রধান খাত হিসাবে বিবেচিত, ঠিক আছে। কিন্তু আমরা যদি কৃষিভিত্তিক যে দেশ এটা আমরা বলি, কিন্তু তারপরও কৃষিটা হচ্ছে আমাদের জীবন ধারণ ভিত্তিক, অর্থাৎ আমরা জীবন ধারণের জন্য যেটুকুন প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে সেইটুকুনি আমরা কৃষিকাজ চালিয়ে থাকি। তবে ইদানিং কিন্তু বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতেও অনেক কৃষিকাজ হয়ে থাকে। একটা সময় ছিল আমরা আত্মনির্ভরশীল হওয়া, ঠিক আছে, আত্মনির্ভরশীলতা যেটা সেটা আমরা জানি, এবং কৃষিতে আত্মনির্ভরশীল হওয়ার অনেক সুযোগ রয়েছে। আগে যেমন আমাদের শিক্ষিত বেকার যুবক বেশি ছিল, যারা শুধুমাত্র চাকরির সন্ধানেই ব্যস্ত থাকতো, এখন তারাও কিন্তু কৃষিকাজের প্রতি অনেক আগ্রহী। অর্থাৎ আগে যেটা আমাদের জীবন ধারণ ভিত্তিক ছিল, কোনো রকম ছিল, প্রাচীন পদ্ধতি ছিল, এখন সেটা আমাদের ধীরে ধীরে ডেভেলপ করে আমাদের অর্থনীতির যে কাঠামো সেটা আগের চেয়ে অনেক চেঞ্জ হয়েছে। আমাদের খামারের আয়তন বেড়েছে, চাষ পদ্ধতি চেঞ্জ হয়েছে, তারপরে বীজের ভ্যারাইটি, হাই ইল্ডিং ভ্যারাইটিটা এসেছে। তারপরে এরকম আমাদের শিক্ষিত যুবকরা কৃষিকাজে মনোযোগ দিচ্ছে এবং একেবারে সফলতার সাথে বাণিজ্যিকভাবে তারা কৃষিকাজ চালিয়ে যাচ্ছে, যেখান থেকে দেশের কৃষিকাজের বিভিন্ন সেক্টর থেকে দেশের জাতীয় আয়ে ভালো অবদান রাখছে, উল্লেখযোগ্য একেবারে সিগনিফিক্যান্ট একটা মানে অবদান তাদের আছে। তো এখন আমরা কি করব, বাংলাদেশি কৃষির কাঠামোগত বৈশিষ্ট্যগুলো নিয়ে আলাপ করব। প্রথমত কি, বাংলাদেশের কৃষিটা হচ্ছে প্রাচীন চাষ পদ্ধতি, ছোটোবেলা থেকেই আমরা শুনে আসছি, বা তোমরা এখনও যারা কৃষিকাজের সাথে, আমার অনেক ছাত্রকে আমি পাই যারা সবজি চাষ করে, শীতের সবজি আমাকে বলে, ম্যাডাম আপনার দরকার হলে আপনাকে দিব, আমাদের লাল শাক আছে, শীতে টমেটো আছে, লাউ আছে, এরকম। তোমাদের মধ্যে অনেকেই সবজি চাষ করো বা টুকটাক এই কবুতর, মুরগি, এরকম অনেক কিছু চাষ করে থাকো। তো সেরকমই দেখো, আমাদের চাষ পদ্ধতিটা যখন আমরা জীবন ধারণের জন্য ঘরোয়াভাবে চাষ করি, আমরা চেষ্টা করি প্রাচীনতম পদ্ধতিতে চাষ করতে। হ্যাঁ, তো আমাদের চাষ পদ্ধতিটাই ছিল প্রাচীন, যার জন্য আমাদের কৃষিতে যেই হারে মানে আমরা কৃষিপ্রধান দেশ হওয়ার কারণে কৃষিতে আমাদের জাতীয় আয়ে যেরকম অবদান থাকার কথা ঠিক সেরকম অবদান আমাদের হয়নি। আমরা ইদানিং হয়তো আমাদের চাষ পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, কিন্তু বিগত বছরগুলোতে আমরা প্রাচীন কৃষি পদ্ধতিটাই ফলো করেছি। আমরা হাল চাষ করেছি, এটার পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। তারপর দেখো, কৃষির স্বল্প উৎপাদন ক্ষমতা, কৃষিতে স্বল্প উৎপাদন ক্ষমতা ছিল, একর প্রতি ফলন কম ছিল। তারপর আমাদের কৃষিতে যেই নলেজ থাকা দরকার সেই নলেজটা, সেই জ্ঞানটা আমাদের নেই। ওই যে বললাম যে আমরা ধারাবাহিকভাবে পূর্বপুরুষদের থেকে শুরু করে যারা কৃষিকাজ করছে, শুধু তারা কৃষিকাজই করছে। কৃষির যে উৎকর্ষতা বেড়েছে, দক্ষতা, কৃষিক্ষেত্রে যে দক্ষতা আসতে হবে, কৃষিতে যে প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে, সেইগুলোর দিকে বেশিরভাগ সময় আমরা দৃষ্টিপাত করি না, যার জন্য কৃষিতে স্বল্প উৎপাদন হয়ে থাকে। ভূমিহীন কৃষক, এদেশে বেশিরভাগ কৃষকই কিন্তু ভূমিহীন, যাদের ভূমি নেই। উচ্চবিত্তরা তাদের ভূমিগুলি বর্গা পদ্ধতিতে তাদেরকে দিয়ে থাকে এবং তারা সেটা কি করে চাষ করে থাকে। তাহলে তারপর দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র কৃষিজোট, দেশের জনসংখ্যা অনেক বেশি হওয়ার কারণে যখন ভূমিগুলি আমাদের উত্তরাধিকার আইন অনুযায়ী যখন ভূমিটা আমাদের ভূমিসত্ত্ব ব্যবস্থাটা করা হয়, ভূমিগুলি আমাদের বন্টন করা হয়, তখন আমাদের দেখা যায় যে অল্প একটু ভূমি অনেকের মধ্যে যখন বন্টিত হয়, তখন সেগুলো মাঝখানে তোমরা দেখবা যে ক্ষেত, বিভিন্ন ক্ষেত, ধান ক্ষেত বা অন্যান্য ক্ষেতগুলো আইল থাকে, ঠিক আছে, আইল বলি আমরা। সেই অর্থাৎ কিভাবে থাকে যে আমাদের 5 ভাইয়ের জমি, সে 5 ভাইকে ভাগ করে দিল, এভাবে করে 5টা ভাগ করে দিল, আবার তাদের বাচ্চাদেরকে এইভাবে ভাগ করে দিল। এইভাবে করতে করতে জমিগুলো ক্ষুদ্র 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 হয়ে যায়, এবং যার কারণে এই ক্ষুদ্র ক্ষুদ্র আয়তনের জমিগুলোতে যেই আধুনিক পদ্ধতি, ঠিক আছে, বিজ্ঞানসম্মত প্রযুক্তিগত যে পদ্ধতিগুলি, সেই পদ্ধতিগুলিতে উৎপাদন করা সম্ভব না। এই ছোট ছোট জমিগুলোতে দেখা যায় ট্রাক্টর, পানি সেচ ইত্যাদির অনেক ধরনের সমস্যা থাকে, যেখানে আমরা একসাথেই বীজ বপন করে আবার একই মেশিন দিয়ে আমরা ধানগুলো কেটেও নিয়ে আসতে পারছি। সেখানে আমরা শুধুমাত্র
ক্ষুদ্র ক্ষুদ্র কৃষিজোতের কারণে সেগুলি আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। প্রকৃতির উপর নির্ভরশীলতা, আমরা বেশিরভাগ সময় আমরা প্রকৃতির উপর নির্ভরশীল থাকি, যে হ্যাঁ যেমন এখন শীতকাল, আমরা চিন্তা করি হ্যাঁ কুয়াশা পড়বে, সিম ধরবে, তারপরে কুয়াশা পড়বে, গাছে পানি পড়বে, বা আমাদের ঝড় হবে, বা ওই সময় ওই প্রকৃতিতে আমাদের ফুলের রেণুগুলি ভালো হবে। এইভাবে আমরা বিভিন্নভাবে একেবারে আকস্মিক যে ঝড় যেটাই বলো সেটা সব কিছুই আমরা কী হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল। আমাদের বৈশাখে এটা হচ্ছে, জ্যৈষ্ঠতে এটা হচ্ছে, আষাঢ়ে এটা হচ্ছে, এভাবে করে করে আমরা ওই প্রকৃতির উপর নির্ভর করে চাষ পদ্ধতি করে থাকি। যেমন টমেটোটা আমরা শীতকালে যেভাবে পেয়ে থাকি, তারপর অন্যান্য সিজনে ঠিক সেভাবে আমরা পাই না আমাদের প্রকৃতির কারণে। কিন্তু আমরা যদি ওইটাকে উন্নত দেশের মতন গ্রিন হাউস বা অন্যভাবে আমরা চাষ করতাম, তাহলে আমরা সারা বছরই অ্যাভেলেবেল, আমাদের কোল্ড স্টোরেজ থেকে নিতে হতো না, আমরা সংরক্ষণ করে রাখতে হতো না, আমরা এইভাবেই পেতাম। পতিত জমি, দেখো বেশিরভাগ জমিই পতিত, আর বেশিরভাগ জমির মালিকানাই কিন্তু উচ্চবিত্তদের কাছে। তো উচ্চবিত্তরা দেখা যায় যে তাদের জমিগুলি চাষ করে না, কোনো কাজেও লাগে না, ফেলে রাখে, যার জন্য ওদের জমির বেশিরভাগই পতিত থাকে। ওরা অনেক সময় বর্গাও দেয় না, যার জন্য ওই পতিত জমির কারণে আমাদের কৃষিতে উৎপাদন কমে যায়। জীবন ধারণের জন্য চাষ, একটা সময় ছিল আমরা শুধু জীবন ধারণের জন্য চাষ, যেমন আমি যখন পার্সোনালি আমার ইয়ে করবো, তখন আমি আমার নিজের প্রয়োজনে যেটুকুন দরকার আমি সেইটুকুনি উৎপাদন করব। কিংবা ধান যখন চাষ করে তখন দেখা যায় যে আমার সারা বছরে যে পরিমাণ ধান লাগে আমি সেই পরিমাণ ধানই চাষ করছি। এইভাবে আমাদের মধ্যে একটা, আমাদের বাংলাদেশের কৃষির একটা টেন্ডেন্সি ছিল যে আমরা শুধুমাত্র জীবন ধারণের জন্যই উৎপাদন করব। মাথা পিছু জমির পরিমাণ হ্রাস, সেটা তো হবেই, জনসংখ্যা যত বাড়বে, ঠিক আছে, মাথা পিছু জমির পরিমাণ তত কমবে। মাথা পিছু জমির পরিমাণ অনেকটা মাথা পিছু আয়ের মতন, অতিরিক্ত আয় যদি বেশি থাকে, আয় বেশি থাকলে মানুষ বেশি থাকলেও গড় আয়টা কম হয়। মাথা পিছু জমিটা হচ্ছে একটা গড় জমির পরিমাণ। আমার বাবা যদি একজন থাকেন, তার যদি 5 জন থাকে, আমার যদি আবার 10 জন থাকে, এভাবে করতে করতে তো জমির পরিমাণটা কী হয়, কমে যায়। তারপর দেখো ছদ্মবেশী বেকারত্ব। ছদ্মবেশী বেকারত্ব, আমাদের কৃষিতে ছদ্মবেশী বেকার বেশি দেখা যায়। একটা সিজনে আমরা চাষ করি, তারপর বর্ষা আসে, পানি উঠে যায়, চাষের সুবিধা থাকে না, কাজের সুবিধা থাকে না, তখন তারা অন্য পেশায় গিয়ে ওই কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় গিয়ে যুক্ত হয়। এভাবে তাদের ওই ছদ্মবেশী বেকারত্বের যে হারটা কৃষিতে অনেক বেশি, অনেক। কৃষকদের কম উৎপাদন ক্ষমতা, আমাদের কৃষকদের কম উৎপাদন ক্ষমতা, এটা কৃষকদের, কারণ আমাদের কৃষকরা ভূমিহীন, আমাদের কৃষকরা বর্গাদারি চাষ করে, আমাদের কৃষকদের আর্থিক অবস্থা অত ভালো না, তার উপর আছে আমাদের ওদের অপুষ্টির শিকার। বেশিরভাগ কৃষকই কাজ করে, অন্যের জমি বর্গা নেয়, সেটা চড়া সুদে নেয়, চড়া খাজনায় নেয়, সেটা শোধ করতে গিয়ে তাকে যেই পরিমাণ উৎপাদন করতে হয় সেই উৎপাদনের সিংহভাগই জমির মালিক যারা তারা পেয়ে যান। এক অর্থে কৃষক প্রায় খালি পেটেই এই শীতেও তারা খেতে নেমে কাজ করে। তো তাদের যদি শারীরিক অক্ষমতা থাকে, শারীরিক অপুষ্টি থাকে, তাহলে তারা তো কম উৎপাদন করবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং কৃষিতে আমাদের শিক্ষিত যুবক বা শিক্ষিত শ্রেণীর উপস্থিতি কম, তাদের কৃষিতে যে প্রয়োজনীয় প্রশিক্ষণের দরকার, যে জ্ঞানের দরকার সেটা কম, কৃষিতে যেই বিনিয়োগ দরকার, কৃষিতে যে পুঁজি দরকার, যে ঋণ সহায়তা দরকার, এগুলি আমাদের কাগজে কলমে থাকলেও আমাদের এগুলোর মধ্যে অনেক ধরনের জটিলতা আছে, যেটা আমাদের নিরক্ষর অর্ধশিক্ষিত অপুষ্টির শিকার কৃষকরা নিতে পারে না, যার জন্য আমাদের কৃষকদের উৎপাদন ক্ষমতা কম। এরপরে দেখো বর্গাদারি প্রথা, ওটা তো আগেই বলেছি, ভূমিহীন কৃষক যে সে তো বর্গাই করবে, সে বর্গাদারি প্রথা। শ্রমনিবিড় প্রযুক্তির ব্যবহার, আমরা চেষ্টা করি প্রযুক্তিটাকে, যেমন আমরা আগের ফার্স্ট অফ একটা ক্লাস হয়তো আমরা দেখেছিলাম যে আমরা দুইভাবে উৎপাদন করতে পারি, একটা হচ্ছে আমরা শ্রমনিবিড়, ঠিক আছে, আরেকটা হচ্ছে পুঁজি নিবিড়। আমরা ইচ্ছা করলে পুঁজি দিয়েও পুঁজিটাকে বেস করে উৎপাদন করতে পারি, ইচ্ছা করলে শ্রম বেস উৎপাদনও আমরা করতে পারি। যে দেশে শ্রমিকের পরিমাণ বেশি, তারপর শ্রমিকের মজুরি কম, সেই দেশে শ্রমিক দিয়ে বা শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি বেছে নেবে। আর যে দেশে শ্রমিকের পরিমাণ কম, শ্রমিকটা সহজলভ্য না, শ্রমিকের মজুরি অনেক বেশি, সেই দেশ পুঁজি নির্ভর পদ্ধতিটা বেছে নেবে। তাহলে আমরা এখানে দেখি কি আমাদের দেশে হচ্ছে শ্রমনিবিড় প্রযুক্তি ব্যবহার। যেমন আমরা ক্লাস করাই, তখন আমরা দেখি কি, যেমন আমি একটা গ্রামে ইউনিয়নের একটা কলেজে, তো সেইখানে আমরা দেখি যে আমাদের যখনই কলেজে হেমন্তের যখন ধান উঠে বা
কোষে ধান ওঠে, তখন আমাদের বেশিরভাগ স্টুডেন্টই অনুপস্থিত থাকে। আমরা যখন জিজ্ঞেস করি যে তোমরা কেন আসো না, তো ওরা বলে যে আমরা ধান কাটতে গিয়েছিলাম বা অনেক সময় বীজ বপন করতে গেছিলো, ওইভাবে বলে। তো ওই রকমভাবে আমরা দেখি যে আমরা কি করি, বেশিরভাগ সময় আমাদের ঘরের নিজেদের নিজেদের যেই আত্মীয় স্বজন বা সন্তান, তাদেরকে দিয়েই আমরা আমাদের উৎপাদন পদ্ধতিতে শ্রমিক হিসেবে কাজে লাগাই। আর এর বাহিরে যেটা আমরা নিয়ে থাকি, সেটাও কিন্তু আমরা প্রযুক্তি ব্যবহার না করে শ্রমিক নিয়ে থাকি, যেহেতু শ্রমিকটা আমরা সহজে পেয়ে যাই এবং সহজলভ্য। খাদ্যশস্যের প্রাধান্য, দেখো কৃষিতে আমরা বেশিরভাগ সময় খাদ্যশস্যই উৎপাদন করে থাকি, খুব কমই আমরা অন্যান্য যেমন তেলবীজ, অন্যান্য যেমন আমাদের বাণিজ্য বা অন্যান্য রপ্তানিযোগ্য যে ধরনের কৃষিজ পণ্যগুলি আছে সেগুলো চাইতে আমরা কী করি, খাদ্যশস্যের প্রাধান্যটা বেশি দিই, কারণ সেটা আমার দৈনন্দিন প্রয়োজন মেটাবে। দৈনন্দিন প্রয়োজন মেটানোর পরে যেহেতু আমরা বাণিজ্য নির্ভর কৃষি দেশ এখনও হইতে পারি নাই, হওয়ার চেষ্টা করছি, অনেক ক্ষেত্রে 100%-এর মধ্যে হয়তো 10%, 20% আমরা সফল হয়েছি। তো সেই কারণে আমাদের দেখা যায় যে খাদ্যশস্যের প্রাধান্যটা বেশি। জমির অনুপস্থিত মালিকানা, বেশিরভাগ উচ্চবিত্ত মালিকরা জমিতে অনুপস্থিত থাকেন, বর্গাদেরকে বর্গা দিয়ে দেন, এই পদ্ধতিতে দেন যে হ্যাঁ ফসলের একটা অংশ আমি রাখবো, অনেক সময় হাফ অংশ রাখে, অনেক সময় 1/3 বা 3/1 রাখে। কিন্তু এইখানে দেখা যায় যে জমির মালিকের অনুপস্থিত, সে কিন্তু জমিতে আসে না, সম্পূর্ণ অনুপস্থিত। ওই কৃষক সে একেবারে অনেক খাটুনি করে কষ্ট করে যে ফসলটা উৎপাদন করে, সে মালিক একেবারে বিনা পরিশ্রমে সেখানকার একটা অংশ নিয়ে যায়। কিন্তু যদি এমন হতো যে মালিকের উপস্থিতি থাকতো, মালিক এখানে কন্ট্রিবিউশন থাকতো, মালিকের বীজ বপনে, সেচে, জমির উৎকর্ষণে, তারপর ফসল আহরণে ইত্যাদিতে যদি মালিকের উপস্থিতি থাকতো, তাহলে দেখা যেত যে কৃষির আমাদের আরও বেশি উন্নতি হয়েছে। কৃষির অপূর্ণ আত্মীকরণ, ঠিক আছে, কৃষিতে আমাদের যে আত্মীকরণ হয়ে থাকে সেটাও আমাদের কি অপূর্ণ। যেমন আমরা দেখি কি যে আমাদের এই সমগ্র দেশের যে ব্যাংক, বিমা, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি যেভাবে একটা খাতের সাথে অন্য খাতের সম্পর্ক জোড়াজড়ি, সেখানে কৃষির সাথে কিন্তু তেমন একটা সম্পর্ক কারণে আমাদের খুব কম ব্যাংকই আছে কৃষি নিয়ে কাজ করে, একটা খুবই ক্ষুদ্র অংশ কৃষি নিয়ে কাজ করে। তারপর আমাদের দেখা যায় প্রান্তিক কৃষক যারা, তারা প্রয়োজনীয় ঋণ সহায়তা পায় না, তাদেরকে যেই মর্টগেজ বা যে জামানত দেখাতে হয়, যেখানে তাদের নিজেদের জমি নেই সেখানে তারা জামানত কিভাবে দেখাবে, তাদের জামানত থাকে না, জামানতের অভাবে তাদের ঋণ পায় না, ঋণ সুবিধা পায় না, যার জন্য তারা মহাজন বা আত্মীয় স্বজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নেয়। এক একজন হয়তো, যেখানে সার্বিকভাবে একটা দেশের সুদের হার যদি 8% হয়, সেখানে তারা 100% সুদে ঋণ নিয়ে থাকে। তাহলে দেখা যায় যে কি কৃষিতে আমাদের যে অপূর্ণ আত্মীকরণ, এই আত্মীকরণের কারণেও কৃষিখাত বা কৃষি সেক্টরটা উন্নতি ঘটাতে পারছে না। স্বল্প পুষ্টিকর খাদ্যশস্য, আমরা এমন সব খাদ্যশস্য উৎপাদন করি যেগুলো একেবারে স্বল্প, পুষ্টিমান খুবই কম। যেমন আমরা ভাত উৎপাদন করি, ভাতের পুষ্টিমান খুবই কম। আমরা যদি এর পরিবর্তে আমরা গম উৎপাদন করতাম, সেটার পুষ্টিমান বেশি। এভাবে দেখা যায় যে স্বল্প পুষ্টিকর খাদ্যশস্য আমরা উৎপাদন করে থাকি। কৃষি জমির খণ্ড বিখণ্ডতা, যেটা আমরা আগে বলেছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষিজোট, এই যে কৃষি জমির খণ্ড বিখণ্ডতা, এটার কারণে ছোটো ছোটো ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে আমাদের উন্নত প্রযুক্তিটা ব্যবহার করা সম্ভব হয় না। যদি কৃষিতে সমবায় থাকতো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জমি না থাকতো, সব কৃষকের জমি একসাথে করে চাষ করা হতো, তখন সেখানে বিজ্ঞানসম্মতভাবে চাষ সম্ভব হতো। যেমন পৃথিবীর অন্যান্য দেশে কৃষি খামারগুলি বসবাসের যে জায়গা সেটা থেকে দূরে থাকে। আমাদের দেখা যায় যে আমরা কৃষি জমি নষ্ট করেও আমরা ঘরবাড়ি করছি থাকার জন্য, অপ্রয়োজনেও ঘরবাড়ি করছি, আমরা কৃষি জমি ফেলে রাখছি। হয়তো আমি নিজেও সেরকম একজন নাগরিক যে হয়তো আমার নিজের জমিটাকে আমি চাষ না করে ফেলে রাখছি, ঠিক আছে। তারপর হচ্ছে প্রয়োজনীয় প্রশিক্ষণের স্বল্পতা, যেভাবে প্রশিক্ষণ সরকার বিভিন্ন আইটি সেক্টরে, বিভিন্ন সেক্টরে দিচ্ছে, সেইভাবে প্রয়োজনীয় প্রশিক্ষণ কৃষিতে হচ্ছে না। যেমন আমাদের দেশে মাশরুমের একটা ভালো সম্ভাবনা আছে, পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো মাশরুম চাষ, সেটা ভালো একটা সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের বেশিরভাগ এবং আমাদের জলবায়ু বা আবহাওয়ার সাথে সেটা খুবই ভালোভাবে যায়, কিন্তু আমাদের যে প্রয়োজনীয় তথ্যের যে ইনফরমেশনের যে গ্যাপ, সেই গ্যাপের কারণে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে, প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কৃষকই সেটা প্রশিক্ষণ নিয়ে সেই উৎপাদন কার্যটা চালিয়ে যেতে পারছে না। তাহলে আমাদের কৃষি কাঠামোর একটা বিশাল মানে সমস্যা হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের কৃষিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই, প্রয়োজনীয় তথ্য নির্ভর কোনো কেন্দ্র নাই, ঠিক আছে। এবং কৃষি আমাদের একটা মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় অনেক কিছু করে, কিন্তু ওদের সেই অ্যাক্টিভিটিসগুলি আমরা খুব কমই দেখি।
বিনিয়োগের সহায়তা স্বল্পতা, যেটা আত্মীকরণের কথা বলেছি, যে বিনিয়োগ সহায়তা, ওই যে একজন ভূমিহীন প্রান্তিক কৃষক সে কীভাবে পাবে? এখন বাণিজ্যিকভাবে যারা চাষ করছে, উচ্চবিত্ত যারা ধনী কৃষক, ঠিক আছে, নতুন যারা নিজেদেরকে চাষি হিসেবে দেখতে চায়, সফল চাষি হিসেবে দেখতে চায়, তারা হয়তো নিজেরা কিছু বিনিয়োগ পেয়ে থাকে, এবং বেশিরভাগ বিনিয়োগই স্ব-উদ্যোগে। সরকার খুবই এই সেক্টরে খুবই কম দেয়, এবং আমাদের ব্যাংক বলো, বিমা বলো, ব্যাংক যে আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো, তারা কৃষিতে বিনিয়োগ করতে একদমই উৎসাহী না। তারা জানে না এটা কেন হয়। তারপর ঋণের জটিলতা, ওই যে সব কিছু ঘুরে ফিরে এক জায়গায় আসে, যে ঋণের জটিলতা। তাহলে আমরা দেখি কি আমাদের বাংলাদেশের কৃষির যে কাঠামোগত বৈশিষ্ট্য, সেগুলোতে আমরা দেখি যে এই ধরনের বিভিন্ন ধরনের ফল্টগুলি আছে। তো এইগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ একটা সময় আমরা অনেক ভালো করতে পারবো। তারপরেও ইদানিং আমাদের যে শিক্ষিত বেকার যুবকরা, তারা সমবায় পদ্ধতিতে অনেক জমি, ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র জমিগুলোকে একসাথে করে তারপর উন্নত পদ্ধতি, উন্নত বীজ, তারপরে ইদানিং আমরা হাইব্রিড যেটাতে ওই যে আমরা বলছি না কৃষিতে স্বল্প উৎপাদন ক্ষমতা, সেই উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বীজের এখন কৃষিতে অনেক ধরনেরই, যারা আমাদের ইয়াং জেনারেশন আছে, তারা অনেক ধরনের গবেষণার মাধ্যমে নতুন নতুন বীজ উৎপাদন হচ্ছে, নতুন নতুন পদ্ধতি বের হচ্ছে। এইভাবে করে দেখা যাচ্ছে যে আমাদের কৃষির যে কাঠামোগত বৈশিষ্ট্য ছিল, সেটা এখন আগের চেয়ে উন্নত হচ্ছে, এবং সেখানে পজিটিভ অনেকগুলি ব্যাপার আসছে। যেটা আমাদের জীবন ধারণের জন্য ছিল, সেটা এখন আমরা বাণিজ্যিকভাবেই চাষ করছি, বা বাণিজ্যিকভাবে আমরা এখন কৃষিটাকে নিচ্ছি। মুনাফার একটা জায়গা আমরা ধরে নিচ্ছি, যে আমাদের কৃষিটা একটা মুনাফার জায়গা, বিশাল একটা মুনাফার জায়গা। যে এটা উন্নত দেশগুলো, যেখানে কৃষিকে মুনাফার একটা সর্বোচ্চ মুনাফার একটা টার্গেট করে তারা কৃষিটাকে হাইলাইট করছে, সেটার চেষ্টা এখন আমাদের দেশেও চলছে। আশা করি অদূর ভবিষ্যতে হয়তো আমরা কৃষিতে শিল্পের চেয়েও বেশি এগিয়ে যাব, যেহেতু আমরা একটা কৃষিপ্রধান দেশ ছিলাম, আমাদের সম্ভাবনা প্রচুর। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। তো তোমরা কেমন আছো আগে জিজ্ঞেস করিনি, ভালো আছো নিশ্চয়ই। বাসায় থাকবে, সাবধানে থাকবে, মাস্ক ব্যবহার করবে, এই শীতে নিজেদেরকে যেভাবে সেফ রাখা যায় তার চেষ্টা করবা। আর যাই করো না করো, মা বাবাকে ভালোবাসবা, দেশকে ভালোবাসবা, মাদকের মতন অপরাধ থেকে নিজেদেরকে দূরে রাখবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ।